আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিব। ক্লাসটা হচ্ছে প্রতিবেদনের। এই প্রতিবেদন রিলেটেড প্রচুর পরিমাণ কমেন্ট আমাদের কাছে আসছিল যে ভাই প্রতিবেদন লেখার অনেকগুলো নিয়ম আছে, নিয়মগুলো যদি একটু বুঝিয়ে দিতেন, আপনাদের শর্টকাট টেকনিকগুলো দেন যে একটা দিয়ে আমরা অনেকগুলো লিখতে পারবো। আমার প্রথম কথা হচ্ছে, আমরা সাজেশনে যে প্রতিবেদনগুলো দিয়েছি ইনশাআল্লাহ ওইখান থেকেই পরীক্ষার হলে তোমরা কমন পাবে। তারপরও বাই চান্স কোনো ক্রমে যদি মিস হয়ে যায়, মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই, তারপরেও যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে আমরা যে শর্টকাট প্রসেসগুলো দিব এই প্রসেসগুলোর মাধ্যমে তুমি যে কোনো প্রতিবেদন একবার সহজে লিখে আসতে পারবে। অর্থাৎ একটা টেকনিক শিখলে তোমার এক গাদা প্রতিবেদন লেখার যে ঝামেলাটা থাকে না, ওই ঝামেলা থেকে তুমি মুক্তি পাবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ, সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই মনোযোগ সহকারে দেখবে। প্রতিবেদন সাধারণত দুই টাইপের হয়, নাম্বার 1 নাম্বার 2, মানে প্রধানত দুই টাইপের। এই দুই টাইপের ভিতরে আবার তিন টাইপও আছে। এক নাম্বার হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, ঠিক আছে, আর দুই নাম্বার হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। এই সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন আবার দুই রকমের। এক হচ্ছে আমি সুনাগরিক হিসেবে, আমি একজন সাধারণ নাগরিক, সুনাগরিক হিসেবে একটা পত্রিকায় প্রকাশের জন্য আমি সম্পাদক বরাবর হতে পারে বা পত্রিকা অফিস বরাবর হতে পারে, আমি একটা প্রতিবেদন লেখার জন্য তাদেরকে রিকোয়েস্ট করছি বা তাদের কাছে একটা লিখিত পাঠাচ্ছি। আর দুই হচ্ছে নির্দিষ্ট একটা পত্রিকার রিপোর্টার, সে রিপোর্টার হিসেবে সংবাদপত্রে প্রকাশের জন্য একটা প্রতিবেদন লিখছে। অর্থাৎ প্রধানত প্রতিবেদন হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে প্রাতিষ্ঠানিক, দুই নাম্বার হচ্ছে সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন। আবার এই সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন দুই প্রকার। আজকে আমরা প্রাতিষ্ঠানিক এবং সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন দুই টাইপের প্রতিবেদন শিখবো। পরীক্ষার হলে যেই টাইপেরই আসুক আমি যাতে সহজে অ্যান্সার করে আসতে পারি। প্রথমত আমরা দেখে নিব প্রাতিষ্ঠানিক প্রতিবেদন একটা দিয়ে অনেকগুলো কিভাবে লেখা যায় বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার সহজ নিয়মটা কি। এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি যে প্রতিবেদনটা তোমাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এই প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার প্রসেসটা একদমই ইজি। অর্থাৎ আমরা সাধারণত আবেদনপত্র যেভাবে লিখি, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার শুরুটাও তুমি সেভাবে করতে পারবে, অর্থাৎ আবেদনপত্রের মতো করে। এখন অনেকে অনেকভাবে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখে, একজন বলে এভাবে হবে, আরেকজন বলে ওইভাবে হবে। তো আমার মনে হয় তোমাদের কাছে সব থেকে সহজ যেটা মনে হয় সেই পদ্ধতিটাই তোমাদের অবলম্বন করা উচিত। যদি মনে হয় যে সোহেল ভাইয়া যেটা দিয়েছে এটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হচ্ছে, তাহলে এটা লেখার কোনো প্রবলেম নেই। আর যদি মনে হয় যে আরেকজন এটা সহজ মনে হচ্ছে, কোনো প্রবলেম নেই। অর্থাৎ তোমার কাছে ইজি মনে হবে, অল্প সময় কমপ্লিট করতে পারবে, সেটাই তোমার দেখে দেওয়া উচিত। এই মুহূর্তে স্ক্রিনে যে প্রতিবেদনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার শুরুটা করব আমরা তারিখ দিয়ে। প্রথমত তারিখ দিতে হবে, পরবর্তীতে যেহেতু প্রতিষ্ঠান বরাবর, এখন আমি তো আর প্রতিষ্ঠানের কাছে প্রতিবেদন লিখছি না, আমি কোথায় লিখছি? প্রতিষ্ঠানের একজন প্রধানের কাছে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক প্রতিবেদন মানে প্রতিষ্ঠান বরাবর লিখতে হবে। এখন প্রতিষ্ঠান কার বরাবর? অবশ্যই অধ্যক্ষ বরাবর। যেহেতু আমরা কলেজে পড়াশোনা করি সেক্ষেত্রে অধ্যক্ষ বরাবর। যদি স্কুলে পড়াশোনা করতাম তাহলে প্রধান শিক্ষক বরাবর হতো। অবশ্যই অধ্যক্ষ বরাবর লিখছি। এই জন্য প্রথমত তারিখ লিখে নিবে। তারিখটা দেওয়ার পর তুমি তারিখ লিখবে যেদিন এক্সাম দিবে ওই দিনকের তারিখ। পরবর্তীতে বরাবর অধ্যক্ষ। পাংশা সরকারি কলেজ দিয়েছি। যদি প্রশ্নে কোনো কলেজের নাম উল্লেখ করা থাকে তাহলে তুমি সেই কলেজের নামটা ব্যবহার করবে। যদি কলেজের নাম উল্লেখ করা না থাকে তাহলে তুমি তোমার যে নিজস্ব কলেজ আছে সেই কলেজের নামটা এখানে ব্যবহার করবে। আমি এখানে আমার আশেপাশে কলেজ হচ্ছে পাংশা সরকারি কলেজ, আমি এখানে দিয়েছি পাংশা সরকারি কলেজ। পরবর্তীতে পাংশা রাজবাড়ী। বিষয়, এখন কোন বিষয়ে প্রতিবেদনটা আসছে? বিষয়বস্তু কি মুখস্থ করে যেতে হয়? যেতে হয় না, প্রশ্ন দেখে দেখে বিষয়বস্তু লেখা যায়। আমি একটা বিষয়বস্তু নিয়েছি, সেটা হচ্ছে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া শিক্ষা সফর সম্পর্কে প্রতিবেদন। এখন তোমার প্রশ্নে যে কোনো বিষয় থাকতে পারে, তুমি বিষয় লেখার পর সেই বিষয়টা এখানে সুন্দর করে বিষয়ের পর তুলে দিবে। উপরের ফরম্যাটটা পুরো আবেদনপত্রের মতো, এই ফরম্যাটটা প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে সেম থাকবে, কোনো কিছুতে পরিবর্তন হবে না। শুধুমাত্র বিষয়বস্তুর ওইখানে প্রশ্ন দেখে দেখে যেই বিষয় লিখতে বলা হয়েছে সেই বিষয়টা বসিয়ে দিবে। আর কলেজের নামের ওইখানে যদি প্রশ্নে কোনো কলেজের নাম উল্লেখ করা থাকে সেটা দিবে, আর যদি কোনো কলেজের নাম উল্লেখ করা না থাকে তাহলে তুমি তোমার প্রতিষ্ঠানের নামটা এখানে দিয়ে দিবে। পরবর্তীতে তোমাকে একটা সূত্র লিখতে হবে। এখন সূত্রটা অনেকের কাছে ঝামেলা মনে হতে পারে যে সূত্র আবার কি, এই সূত্রটা বা লিখবই কিভাবে। এখন দেখো স্ক্রিনে আমি দিয়েছি 138 পা শ ক, আবার তারিখটা দিয়েছি, অর্থাৎ যেই তারিখে আমি প্রতিবেদনটা লিখছি সেই তারিখটা দিয়েছি। অর্থাৎ সূত্র রেডি করা একদমই সহজ। সূত্র লিখে পরবর্তীতে তুমি সূত্র নিজে নিজে বানিয়ে দিবে। 138 দেওয়ার পরবর্তীতে দেখো আমি পাংশা সরকারি কলেজের পাংশা ওয়ার্ডের প্রথমটা নিয়েছি, তারপরে সরকারি কলেজের ওয়ার্ডের
ওয়ার্ডের প্রথমটা নিয়েছি এবং কলেজের প্রথম অক্ষরটা নিয়েছি। এবার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর নিয়ে আমি এখানে পরবর্তীতে স্ল্যাশ দিয়ে এখানে তারিখটা দিয়ে দিয়েছি। অর্থাৎ সূত্র রেডি করা একদমই ইজি। তুমি যে কলেজের নামটা দিবে সেই কলেজের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা নিয়ে তুমি একটা সূত্র রেডি করে দিয়ে দিবে। অবশ্যই তোমাকে সূত্রটা এর সাথে ইনক্লুড করতে হবে। এটা রেডি করা সহজ কিছু না। আমি যদি সহজ ভাষায় বলি, প্রতিবেদন লেখার সময় আবেদনপত্রের মতো উপরে তারিখটা দিবে, পরবর্তীতে বরাবর কার বরাবর, অধ্যক্ষ বরাবর, অধ্যক্ষ বরাবর দেওয়ার পরে নিচে তুমি তোমার কলেজের নামটা লিখবে। যদি প্রশ্নে নাম উল্লেখ করা থাকে সেটা দিবে, না উল্লেখ করা থাকলে নিজস্ব কলেজের নামটা লিখবে। পরবর্তীতে সেই কলেজটা কোথায় অবস্থিত সেই স্থানের নামটা লিখবে। তারপরে হচ্ছে বিষয়বস্তু, বিষয় প্রশ্ন দেখে দেখে যে বিষয় প্রতিবেদন লিখতে বলা হয়েছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, সেই বিষয়টা উল্লেখ করবে। পরবর্তীতে একটা সূত্র দিবে, সূত্র কিভাবে বানাতে হয় সেটা তো দিয়ে দিলাম। এইবার তুমি প্রতিবেদন লেখা শুরু করবে। উপরে ফরম্যাটের জন্য কিন্তু ভালো একটা নাম্বার আছে। অবশ্যই উপরে ফরম্যাটটা প্রত্যেকটা প্রতিবেদনের ক্ষেত্রে সেমই থাকে প্রায়। এই ফরম্যাটটা সুন্দর করে বুঝে শুনে লেখার চেষ্টা করবে। এই ফরম্যাট কোনোদিনও মুখস্থ করে যেতে হয় না। এবার আমরা যে রিলেটেড প্রতিবেদনটা লিখছি সেই রিলেটেড লেখার কাঠামোটা শুরু করতে হবে। প্রথমত আমি এখানে দিয়েছি জনাব বিনীত নিবেদন, এই যে আপনার আদেশ সূত্র, এই দেখো সূত্র কোথায় লাগছে, ঠিক আছে। আমাকে যে প্রতিবেদন লিখতে বলা হয়েছে সেই সূত্রটা কোন জায়গায় ইউজ হচ্ছে একটু দেখো। আপনার আদেশ সূত্র 138/5 2026 অনুসারে শিক্ষা সফর সম্পর্কে প্রতিবেদন পেশ করছি। উক্ত শিক্ষা সফরের একজন অংশগ্রহণকারী হিসেবে আমি এর যাবতীয় বর্ণনা তুলে ধরলাম বা যাবতীয় তুলে ধরলাম। এখন এইখানে যদি শিক্ষা সফর সম্পর্কে না থাকতো, অন্যান্য যে কোনো বিষয় থাকতে পারে সেই বিষয়ে বর্ণনা, যেমন ধরো মাতৃভাষা দিবস সম্পর্কে বর্ণনা তুলে ধরলাম। আমি এখানে আরেকটু বলি, এই প্রতিবেদনটা মনে করো শিক্ষা সফর সম্পর্কে আসে নাই, তাহলে আমি একটা ফরম্যাট দিয়ে সকল প্রতিবেদন কিভাবে লিখতে পারবো? তখন তুমি লিখবে জনাব বিনীত নিবেদন, এই যে আপনার আদেশ, সূত্রটা একই থাকবে। পরবর্তীতে আদেশ সূত্র অনুসারে মাতৃভাষা দিবস সম্পর্কে প্রতিবেদন পেশ করছি। আমি উক্ত অনুষ্ঠানে একজন অংশগ্রহণকারী হিসেবে এর যাবতীয় বর্ণনা তুলে ধরলাম। সহজ, অন্যান্য যে কোনো বিষয় থাকতে পারে। অর্থাৎ শুধুমাত্র তোমাকে প্রশ্নটা দেখতে হবে, প্রশ্ন আসছে কোন বিষয়, ওই একই টাইপের ওই একই প্রশ্ন দিয়ে তুমি যে কোনো প্রতিবেদন সহজে লিখতে পারবে। অর্থাৎ এই একটা মাত্র ফরম্যাট তুমি সকল প্রতিবেদনের ক্ষেত্রে লিখতে পারবে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। শুধুমাত্র মাঝখানে কয়েকটা জায়গায় কথার পরিবর্তন করতে হবে, অর্থাৎ যে বিষয় আসছে ওই বিষয়টা উল্লেখ করে দিতে হবে। আমার প্রথম যে লেখার কাঠামোটা এই 2 লাইনে শেষ। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আহামরি অতিরিক্ত বড় করে 1.5 পেজ 2 পেজ 3 পেজে লিখতে হয় না, ঠিক আছে, ছোট করে লিখলেই এনাফ। পরবর্তীতে আমি যে বলেছি যাবতীয় বর্ণনা তুলে ধরলাম, এখন তো আমাকে বর্ণনা তুলে ধরতে হবে। আমি প্রথমত কি করেছি, আমি 5টা পয়েন্ট উল্লেখ করেছি। 1 নম্বর পয়েন্ট শিক্ষা সফরে যাওয়ার প্রস্তুতি। এখন এক একটা পয়েন্টের যদি আমি বর্ণনা দিতে চাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তুমি যদি ইচ্ছা করো যে এক একটা পয়েন্টের আমি 1 লাইন করে বর্ণনা দেবো বা 1.5 লাইন করে দিব, দিতে পারো, কোনো প্রবলেম নেই। আবার যদি মনে করো যে না আমার অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে, আমি 1.5 লাইন বর্ণনা দিব না, ছোট ছোট করে বর্ণনা দিয়ে শেষ করে দিব, বা এরকম পয়েন্ট করে তুমি রেখে দিতে পারো। যদি উপরের যে ফরম্যাটটা আমি লিখেছি 2 লাইনে, এই ফরম্যাটটা যদি তুমি 3-4 লাইন দাও তাহলে পরেরগুলো তুমি পয়েন্ট করে রেখে দিবে। কিন্তু সবচেয়ে বেটার হয় এক একটা পয়েন্টের সাথে ছোট্ট ছোট করে বর্ণনা দিয়ে দিবে যে শিক্ষা সফরে যাওয়ার প্রস্তুতি কিভাবে নিলে, পরবর্তীতে ওইখানে গমন করলে কিভাবে, বা ওইখানে গমন করার পর কি করলে, এই রিলেটেড সাংস্কৃতিক অনুষ্ঠান, তুমি যে শিক্ষা সফরে গেছো ওইখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে কিনা সেটা উল্লেখ করবে। সার্বিক ব্যবস্থাপনা, টোটাল ব্যবস্থাপনা কেমন ছিল সেই বিষয়ে দিবে। পরবর্তীতে পরিসমাপ্তি, শেষ। আমরা বাসায় চলে আসলাম এবং এর পরিসমাপ্তি হয়ে গেল। অর্থাৎ একটা প্রতিবেদনে তোমার এভরিথিং টোটাল A to Z বর্ণনা দেওয়া হয়ে গেল। উপরের প্রতিবেদনের টোটাল কাঠামোটা শেষ। নিচে এখন তোমাকে একটা খাম আঁকাতে হবে এবং এই খাম আঁকানোর আগে অবশ্যই তুমি যে প্রতিবেদনটা লিখছো, তুমি একজন প্রতিবেদক, এই তোমার প্রতিবেদকের স্বাক্ষর প্রথমত লিখে নিতে হবে। স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছ এভাবে প্রতিবেদকের স্বাক্ষর লিখে উপরে তোমার নামটা সাইন করে দিতে হবে। তারপরে নিচে ফরম্যাটটা, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, এই খামটা আমাদেরকে আঁকাতেই হবে। এই খামে প্রতিবেদনের প্রকৃতি দিতে হবে, প্রতিবেদনের বিষয় দিতে হবে, প্রতিবেদনের সময় উল্লেখ করতে হবে, প্রতিবেদকের নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে। প্রতিবেদনের প্রকৃতি কি, এটা কি প্রতিবেদন বলো তো? প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। পরবর্তীতে প্রতিবেদনের বিষয় কি, শিক্ষা সফর সম্পর্কে। যদি প্রশ্নে অন্য কোনো প্রতিবেদন উল্লেখ করা থাকতো যে মাতৃভাষা দিবস সম্পর্কে, তাহলে আমি এখানে দিতাম মাতৃভাষা দিবস সম্পর্কে। প্রতিবেদনের সময় কয়টার দিকে লিখছো সেই সময়টা উল্লেখ করবে। প্রতিবেদকের নাম ও ঠিকানা, প্রতিবেদকের নাম কি, স্বাক্ষর এখানে কি করেছি, সোহেল রানা, এবং নিচে ঠিকানাটা উল্লেখ করে দিব, শেষ। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন শেষ। এই একই ফরম্যাটে প্রাতিষ্ঠানিক তুমি যে কোনো প্রতিবেদন লিখতে পারবে। এবার আমরা সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন দেখে নিব। ঝামেলাপূর্ণ প্রতিবেদন কিন্তু একেবারে সহজ। অর্থাৎ তোমাদের কাছে প্রথমত ঝামেলা মনে হলো, এই ভিডিওটা দেখার পর তোমার কাছে একদমই ইজি হবে। অর্থাৎ সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন কতটা সহজ তা তুমি এখন ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই মুহূর্তে স্ক্রিনে যে প্রতিবেদনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন প্রথমে যখন লেখা শুরু করবে, আচ্ছা বলো তো আমরা নির্দিষ্ট একটা পত্রিকায় এই প্রতিবেদনটা প্রকাশের জন্য লিখছি, সেক্ষেত্রে
আমি যখন পত্রিকা অফিসে আমার এই লেখা প্রতিবেদনটা পাঠাবো ওনাদের প্রকাশ করার জন্য, তখন কার বরাবর পাঠাবো? অবশ্যই সম্পাদক বরাবর। যেমন আমি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখেছি কার বরাবর? অধ্যক্ষ বরাবর। সেক্ষেত্রে পত্রিকা অফিসে যখন প্রতিবেদনটা পাঠাবো কার বরাবর? সম্পাদক বরাবর। সেখানে আমাকে প্রথমত তারিখটা উল্লেখ করতে হবে, পরবর্তীতে বরাবর কার বরাবর? সম্পাদক বরাবর। বরাবর সম্পাদক লিখতে হবে। তারপর আমি যে কোনো একটা পত্রিকার নাম দিব, যদি প্রশ্নে কোনো পত্রিকার নাম উল্লেখ করা থাকে সেটা দেবে, যদি না উল্লেখ করা থাকে তুমি তোমার মতো একটা পত্রিকার নাম বসিয়ে দিবে। আমি এখানে দিলাম প্রথম আলো। পরবর্তীতে প্রথম আলোর পত্রিকা অফিসটা কোথায়? কারওয়ান বাজার, ঢাকা। আমি সেটা এখানে দিয়ে দিলাম। এবার বিষয়বস্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক প্রতিবেদন। আমি যে প্রতিবেদনটা লিখছি সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক প্রতিবেদন। যদি প্রশ্নে অন্য কোনো প্রতিবেদনের নাম উল্লেখ করা থাকে সেইটা এখানে বিষয়বস্তুর পরে দিয়ে দিবে। আবার প্রথম থেকে বলছি, প্রথমে তারিখ দিতে হবে, তারপরে বরাবর কার বরাবর? পত্রিকা অফিসে যেহেতু পাঠাচ্ছি সেক্ষেত্রে সম্পাদক বরাবর। তারপরে পত্রিকার নামটা লিখবো, যদি প্রশ্নে নাম উল্লেখ করা থাকে সেটা দিব, আর নাম উল্লেখ করা না থাকলে আমি আমার মতো একটা পত্রিকার নাম এখানে দিয়ে দিব। পত্রিকার অফিসটা কোন জায়গায় অবস্থিত সেই ঠিকানাটা এখানে দিতে হবে। পরবর্তীতে বিষয়বস্তু প্রশ্ন দেখে দেখে যেই বিষয়ে প্রতিবেদন লিখতে বলা হয়েছে সেই বিষয়টা এখানে উল্লেখ করে দিবে। তার পরবর্তীতে তোমাকে মেইন কাঠামো লেখা শুরু করে দিতে হবে। জনাব, আপনার বহুল প্রচলিত প্রথম আলো পত্রিকায় নিম্নোক্ত প্রতিবেদনটি প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে সহায়তা করবেন। বিনীত নিবেদক সোহেল রানা। শেষ, মাঝখানের ফরম্যাট শেষ। এবার তোমাকে সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন তুমি যে ঊর্ধ্বগতি বিষয়ক লিখছো, অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক, সেই রিলেটেড একটু বর্ণনা দিতে হবে। কারণ কি, তুমি যদি এই পয়েন্টগুলো না তুলে ধরো তাহলে এই প্রবলেমটা সলভের জন্য তুমি কিভাবে আবেদন করবে? অর্থাৎ যাদের কাছে তুমি লিখছো তারা যে তুলে ধরবে তার যাবতীয় বর্ণনা তো তোমাকে দিতে হবে। বর্ণনা না দিলে তো হবে না। এখন সেই বর্ণনাটা কিভাবে দিবে? প্রথমত উপরে দেখো, জনাব আপনার বহুল প্রচলিত প্রথম আলো। যদি প্রশ্নে কোনো পত্রিকার নাম উল্লেখ করা থাকে সেটা দিবে, আর যদি নাম উল্লেখ করা থাকে তুমি তোমার মতো একটা পত্রিকার নাম লিখে দিবে। পত্রিকায় নিম্নোক্ত প্রতিবেদনটি প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে সহায়তা করবেন। এই জায়গায় কোনো কিছু পরিবর্তন হবে না। বিনীত নিবেদক সোহেল রানা। এই সোহেল রানার এখানে তোমার প্রশ্নে যদি কোনো নাম উল্লেখ করা থাকে সেটা দিবে, আর যদি নাম উল্লেখ করা না থাকে তুমি তোমার নিজের নামটা বসিয়ে দিবে। পরবর্তীতে যে রিলেটেড আমি প্রতিবেদনটা লিখছি সেই রিলেটেড বর্ণনা। অনেকে বলতে পারো ভাই কি রিলেটেড বর্ণনা? আমি কি বিষয়ে প্রতিবেদন লিখছি? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক। এখন উপরে আমি বড় করে লিখে দিব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে নিচে একটা টান দিয়ে নিবে বা ওইটা ঘর করে নিলে কোনো প্রবলেম নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লেখার পরে এখন তুমি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক কি লিখছো সেটা তোমাকে উল্লেখ করতে হবে। অর্থাৎ তোমাকে মিনিমাম 6 থেকে 7 লাইন বা 7 থেকে 8 লাইনে একটা বর্ণনা শেষ করে দিতে হবে। এখন বলতে পারো ভাইয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক আমি বিষয়বস্তু তো পেলাম, কিন্তু কি লিখবো? আচ্ছা আমি বলে দিই কি লিখবো। সাধারণত যখন আমাদের বাজারে চড়া মূল্য থাকে, কয়েকদিন আগে ছিল ঊর্ধ্বগতি, মানে এক একটা সবজির দাম কিনতে গেলে 70 টাকা 80 টাকা কেজি। এখন তুমি যখন বাজারে গেছো তখন কি পরিমাণ ঊর্ধ্বগতি, এবং এই ঊর্ধ্বগতি হওয়ার কারণে তোমার পরিবারে কি প্রবলেম হচ্ছে বা তোমার বাবা কি কি প্রবলেম ফেস করছে, এই টোটাল বিষয়বস্তু নিয়ে তোমাকে একটু বর্ণনা দিতে হবে। আমি আশা করি যে এই বর্ণনাগুলো মুখস্থ করার প্রয়োজন হয় না। নিজের পরিবারের দিকে বা আশেপাশে কোনো ফ্যামিলির দিকে তাকালে বোঝা যায় যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হওয়ার কারণে আমাদের দেশের কি অবস্থা, জনজীবনের কি অবস্থা এবং আমার ফ্যামিলির কি অবস্থা, এই বর্ণনাগুলোই সুন্দর করে উল্লেখ করে দিতে হবে। আমি যেমনটা শুরু করেছি, আমাদের দেশের অধিকাংশ মানুষ নিম্ন আয়ের, সামান্য আয় তাদের সংসার চালানো খুবই কষ্টকর। যেভাবে দ্রব্যমূল্যের গতি বাড়ছে তাতে জনসাধারণ আতঙ্কিত না হয়ে পারছে না। নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ঘুম হারাম হতে বসেছে ক্রমাগত। পরবর্তীতে এই কারণে তোমার পরিবারে কি কি প্রবলেম হচ্ছে, তোমরা কি কি প্রবলেম ফেস করছো, এবং সেই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা এটা নিয়ন্ত্রণ করলে আমাদের কি কি উপকার আসবে, এই টোটাল এভরিথিং তোমাকে বর্ণনা দিয়ে শেষ করে দিতে হবে। এখানে যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না আসতো, অন্যান্য যে কোনো বিষয় আসতো, যেই বিষয়ে আসুক একই ফরম্যাটটা ঠিক রেখে সেই বিষয়ে রিলেটেড বর্ণনাগুলো তোমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। প্রতিবেদন লেখার সময়, মানে সংবাদপত্রের প্রতিবেদন লেখার সময় মুখস্থ করে যেতে হয় না। এটা আমাদের আশেপাশে যে জিনিসগুলো ঘটে যাচ্ছে, যে ঘটনাগুলো, ওই দিকে তাকালেই আমরা এই বিষয়ে সহজেই বর্ণনা লিখতে পারবো। যখনই আমার বর্ণনা লেখা শেষ, নিচে সোহেল রানা, আবার এখানে প্রতিবেদকের স্বাক্ষর। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে যেভাবে দিয়েছিলাম সেম ভাবে সংবাদপত্রের প্রকাশের প্রতিবেদনও আমি প্রতিবেদকের স্বাক্ষর দিয়ে দিব। স্বাক্ষরটা হচ্ছে আমার নাম। এখন যদি প্রশ্নে নাম উল্লেখ করা থাকে সেটা দিবে, না উল্লেখ করা থাকলে তুমি তোমার নিজের নামটা দিয়ে নিচে ওই সেম ভাবে আরেকটা খাম আঁকিয়ে দেবো। সেটা হচ্ছে প্রেরক এবং প্রাপক। প্রেরককে আমি পাঠাচ্ছি, সেক্ষেত্রে আমার নাম এবং আমার ডিটেলস, আর প্রাপক যার কাছে পাঠাচ্ছি, কার কাছে পাঠাচ্ছি বা কার কাছে লিখছি, সম্পাদকের কাছে। কিসের সম্পাদক? প্রথম আলো সম্পাদক, অর্থাৎ সেই সম্পাদক এবং তার ডিটেলস, এই দুইটা দিয়ে আমি একটা খাম আঁকিয়ে দিলে শেষ, সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন কমপ্লিট। আচ্ছা, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন, এই দুইটা নিয়ে আগে যত প্রবলেম ছিল, এই ভিডিওটা দেখার পরও কি প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, সেই প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করবো, এবং তোমাদের কি রিলেটেড ভিডিও দরকার সেইগুলো আমাদেরকে জানাবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি আবারও বলতে চাই, আমাদের প্রত্যেকটা শর্টকাট টেকনিক, সাজেশন, পিডিএফ, অর্থাৎ এভরিথিং, পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সবকিছু ইতিমধ্যে আমাদের 310 টাকার কোর্সে অ্যাড করা হয়েছে। যারা এখনো কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ
কিউ একটা মাত্র করছি, তোমাকে সকল সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে এবং পরীক্ষায় A+ কনফার্ম করতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।